আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো। 3 তারিখ থেকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং যারা আসলে এখনও পর্যন্ত ক্লাস দেখোনি তাদের জন্য আবার জানাচ্ছি, পরীক্ষা যে প্যাটার্নটা তোমাদের জন্য থাকছে, আমরা 10টা জ্ঞানমূলক প্রশ্ন, 5টা অনুধাবন প্রশ্ন এবং একটা সৃজনশীল, এই 30 নম্বরের 1 ঘন্টার একটা পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে। পরীক্ষার যে নির্ধারিত সময়সূচি দেয়া আছে, এই সময়সূচির মধ্যেই কিন্তু তোমাদের কি করা হবে, প্রশ্ন দেয়া হবে এবং খাতার যে উত্তরপত্রে যে কভার পেজ দেওয়া হবে, তোমরা নির্ধারিত সময়ে এগুলো নিয়ে যাবে এবং নির্ধারিত সময় ফেরত দিবে। এবং আমরা আশা রাখি যে নির্ধারিত সময়ের আগে বা পরে কেউ এই প্রশ্ন জমা দেয়া বা প্রশ্ন নিতে কেউ আসবে না। এবং প্রত্যেকে যে নির্দিষ্ট যে ডিসিপ্লিনটা আছে, যে ধরনের নিয়মকানুনগুলো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, ওভারফোনে জানিয়ে দেওয়া হয়েছে, সেই নিয়মগুলো মেনেই আসলে পরীক্ষায় বসতে হবে। তো প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদের অনেক মাত্র সব মিলিয়ে 7 জন তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো। এটা আসলেই খুব লজ্জাজনক একটা ব্যাপার যে বারবার করে আসলে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলা হচ্ছে, তারপর আসলে কেউ গুরুত্ব দিচ্ছ না। আমি বারবার করে বলেছি এখান থেকে কিন্তু 10% নম্বর তোমাদের অ্যাড হবে। সো যারা আসলে অ্যাসাইনমেন্ট দিচ্ছ না তাদের কিন্তু পরীক্ষা নেমে আসবে 20-তে। তো সেখানে নাম্বার কিন্তু আসলে ভালো আসবে না। এবং তোমরা জানো যে 30-তে কিন্তু তোমাদের 12 পেয়ে পাস করতে হবে। তো এই ব্যাপারগুলো আসলে একটু মাথায় রেখো। তো মনে হয় যে অ্যাসাইনমেন্টটার গুরুত্বটা তোমাদের আসলে বোঝা উচিত ছিল, বোঝো নাই। আমি আবারও বলছি, তোমাদের যারা অ্যাসাইনমেন্টটা জমা দাওনি তারা অ্যাসাইনমেন্টগুলো এসে জমা দিয়ে যাবে। তো আমাদের যেই আলোচনা ছিল, আমরা এর আগ পর্যন্ত শিল্পের প্রকারভেদগুলো আলোচনা করেছিলাম এবং তোমাদের ক্লাসে যে পার্টিসিপেশন ছিল, তোমাদের যেই সায়া শব্দ ছিল, তা দেখে আমরা এটা ভালো করে বুঝতে পেরেছি যে আমাদের এই যতখানি আমরা পড়েছি ততখানির মধ্যে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাণিজ্য। বাণিজ্য এর আগেও আমরা একটু আলোচনা করেছিলাম, বা বাণিজ্য কাকে বলে, বাণিজ্যের ধারণা কিন্তু আমরা দেখেছিলাম। আজকে বাণিজ্যের প্রকারভেদ আলোচনা করব। এই বাণিজ্যের প্রকারভেদটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের অনেক গুরুত্বের সাথে এটা পড়তে হবে। তার কারণ হচ্ছে বিগত বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে এই বাণিজ্যের প্রকারভেদ থেকে প্রশ্ন হয়েছে। তো আমাদের যে পূর্বপাঠের যে আলোচনা ছিল, পূর্বপাঠের আলোচনাতে আমরা আসলে এর আগে শিল্পের প্রকারভেদগুলো দেখেছি। মাধ্যমিক শিল্প, প্রাথমিক শিল্প, সংযোজন শিল্প, বিয়োজন শিল্প, বিভিন্ন ধরনের শিল্প দেখেছিলাম। তো আজকে আমরা যে আমাদের নতুন পাঠ সেখানে চলে যাচ্ছে। আজকে আমাদের নতুন পাঠ হচ্ছে বাণিজ্যের প্রকারভেদ। আমরা বাণিজ্যের প্রকারভেদের ছকটা একটু দেখি। এটাকে কিন্তু আমরা কি বলতে পারি, আওতা বা পরিধিও বলতে পারি। বাণিজ্যের প্রকারভেদ আমরা সবচেয়ে আগে আলোচনার সুবিধার্থে আমরা এটাকে কি করছি, আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে পণ্য বিনিময়। আমরা এখানে আরেকটা শব্দ বলতে পারি, সেটা হচ্ছে ট্রেড। তোমাদের বইতে এইভাবে লেখা আছে, ট্রেড বা পণ্য বিনিময়। আরেকটা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। তোমরা আগে যারা নিয়মিত ক্লাস দেখতে, তাদের কিন্তু এখন পার্টিসিপেশন আমরা দেখছি না। এবং আগে এমনও হয়েছে যে প্রায় 18 থেকে 20 জন ক্লাসে জয়েন করেছো বা ক্লাসে অ্যাটেন্ড করেছো, এখন সেটা আবার নেমে চলে এসছে 8-10 জন। এটা কিন্তু ঠিক হচ্ছে না, কারণ এই পড়াগুলো আসলে তোমাদের জন্য। বারবার করে আমরা বলছি যে তোমাদের সময় যখন হবে, আল্লাহর রহমতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, তখন কিন্তু কোনো অজুহাত কিন্তু রিসিভ করা হবে না এবং তোমাদের বলাই হবে যে সব ধরনের প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাওয়া হয়েছে তোমাদের রেগুলার করার জন্য। সেহেতু তোমরা যে ক্লাসগুলো মিস করো, পরবর্তীতে কিন্তু আসলে আমরা যখন নতুন নতুন অধ্যায়ে যাব তখন কিন্তু বুঝতে বেশ কষ্ট হবে বা কঠিন মনে হবে তোমাদের। তো আমরা ট্রেড বা পণ্য বিনিময়, আমরা এটাকে আবার আলোচনার জন্য আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে বোর্ড কি দেখা যাচ্ছে এই পর্যন্ত,
শাহরিয়ার রাজগর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার রাজগর, তোমরা 451 রোল 404ও জয়েন করেছো। তোমরা অবশ্যই প্রত্যেকে রোলগুলো দিয়ে যাবে যারা ক্লাসে জয়েন করেছো। ট্রেড বা পণ্য বিনিময় আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বৈদেশিক। অভ্যন্তরীণকে আমরা আবার দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে পাইকারি আর একটা হচ্ছে খুচরা। বৈদেশিকটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব, যদিও তোমাদের বইতে এটা 4টি ভাগে ভাগ করে দেওয়া আছে। একটা হচ্ছে অন্ট্রপো, ওটা আমরা আলোচনা করে যাব, কিন্তু বেসিক্যালি যে ভাগটা আছে সেটা 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি। পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীগুলোকে আমরা এভাবে লিখতে পারি যে জায়গার স্বল্পতার কারণে আমরা এটাকে এভাবে লিখছি, তা না আমরা পাশাপাশি লিখে যেতাম। আচ্ছা, বোর্ডের একদম নিচে দিকে দেখা যাচ্ছে লেখা যোগাযোগ। ওকে, প্রশান্ত দাস হচ্ছে অনন্ত দাস 455। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করবে। আমরা এখন আমাদের আলোচনায় চলে যাচ্ছি। দেখো আমরা কি করেছি, আমরা বোর্ডে একটা প্রকারভেদের চার্ট দেখছি। সেখানে আমরা কার প্রকারভেদ দেখছি? বাণিজ্যের প্রকারভেদ। বাণিজ্য কাকে বলে এটা কিন্তু আমরা সবাই জানি। বাণিজ্য হচ্ছে শিল্পে উৎপাদিত যে পণ্যগুলো আছে এই পণ্যগুলোকে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যে ধরনের কার্যাবলীগুলো সম্পাদন করতে হয় তার সমষ্টিকে আমরা কি বলে থাকি? বাণিজ্য বলে থাকি। এবং এই বাণিজ্য যখন হয় শিল্প কারখানা থেকে চূড়ান্ত ভোক্তার কাছে বা ক্রেতার কাছে পৌঁছানোর পথে অনেকগুলো ধাপ পেরোতে হয়, অনেকগুলো কাজ সম্পাদন করতে হয়। এই যে অনেকগুলো কাজ সম্পাদন করতে হচ্ছে, এই অনেকগুলো কাজের যেই ধারাবাহিকতাগুলো বলো বা যে কাজগুলো সম্পাদন করতে হয় সেগুলোই কিন্তু বাণিজ্যের প্রকারভেদ বলে বিবেচিত হয়ে থাকে। তাহলে আমরা সবচেয়ে আগে আসি ট্রেড বা পণ্য বিনিময়। তাহলে আমরা এইভাবে বলতে পারি, যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে এক পক্ষের কাছ থেকে আরেক পক্ষের কাছে পণ্য হস্তান্তর করবে, তার বিনিময়ে টাকার লেনদেন হবে বা অর্থনৈতিক লেনদেন হবে, তখন তাকে আমরা কী বলতে পারি? ট্রেড বলতে পারি। ট্রেডের আরেকটা বাংলায় হচ্ছে ট্রেড বা বাণিজ্য। ঠিক আছে, এখানে ট্রেড কি করছে? পণ্য বিনিময় করছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি ট্রেড বা পণ্য বিনিময়। এই ট্রেড বা পণ্য বিনিময়ের মধ্যে কী কী কাজ হয়ে থাকে দেখো, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বৈদেশিক। এটা কিন্তু আমরা একটু খেয়াল করলে আমরা যে কনজামশন করি বা ভোগ করে থাকি বা আমাদের যে ডেইলি লাইফে যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আমরা পাচ্ছি, সেই ডেইলি লাইফের প্রোডাক্টগুলো আসলে আমরা কীভাবে পাচ্ছি, কার মাধ্যমে পাচ্ছি, যদি একটু চিন্তা করে দেখি তাহলেই কিন্তু আমাদের জন্য এটা বোঝাটা খুব সহজ হয়ে যায়। তাহলে দেখো আমরা কি দেখবো এখন? আমরা দেখবো এখন পাইকারি ব্যবসায়। এটাকে আমরা এখানে ব্যবসায় বলতে পারি, পাইকারি ব্যবসায়। পাইকারি ব্যবসায় হচ্ছে যে তোমরা কিন্তু ধরো চালের আড়ত দেখেছো, তারপরে তোমরা
বাজারে যখন যাও তখন দেখবে যে অনেক বড় বড় গোডাউন থাকে এবং ওখানে লেখা থাকে পাইকারি খুচরা বিক্রয় করা হয়। তোমরা এগুলো খেয়াল করো কিনা জানি না, কিন্তু এখন থেকে আজকে থেকে যখন দোকানে যাবে বিভিন্ন দোকানে আসলে দেখবে যে আসলে তারা তাদের দোকানের নামের পাশে বা নামের নিচে আসলে কী লিখে থাকে। তোমরা যদি যারা আসলে মধ্যবাড্ডায় থাকো, তোমরা যদি উত্তরবাড্ডার দিকে যাও তখন বা উত্তরবাড্ডা থেকে যারা মধ্যবাড্ডার দিকে আসো তখন দেখবে যে রাস্তার পশ্চিম পাশে কিন্তু অনেকগুলো চালের আড়ত আছে এবং ওখানে লেখাই থাকে যে পাইকারি খুচরা বিক্রয় করা হয়। এই যে পাইকারি মানে হচ্ছে তুমি যখন উৎপাদনকারীর কাছ থেকে অনেক বড় পরিমাণে বেশি আকারে যখন পণ্য ক্রয় করে আনবে পুনরায় বিক্রি করার জন্য, তখন তাকে কি বলা হচ্ছে, তখন তাকে পাইকারি বলা হয়। তার মানে আমরা কি দেখতে পাই যে অনেক দোকানগুলো আছে অনেক বড় বড় দোকান, আবার কিছু কিছু দোকান আছে ওই বড় বড় দোকানে যা কিছু পাওয়া যাচ্ছে সেগুলি আবার অল্প অল্প করে থাকছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যখন আমরা কোনো একটা দোকানে যাব বা কখনো যেখানে যাব না কেন, আমরা কিন্তু একটু আমাদের দেখার দৃষ্টিশক্তিটার বা আমাদের যে অবজারভেশন পাওয়ার আছে তার একটু যাচাই বাছাই করব। ধরো তোমরা রাস্তায় গেলে, রাস্তায় একটা দুর্ঘটনা দেখলে, তো দুর্ঘটনা দেখার পর তোমাকে প্রশ্ন করা হলো যে আসলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার বয়স কেমন। তুমি হয়তো বললে আন্দাজে বয়স হচ্ছে 25-26 বছর বা 30-40 বছর। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তার চোখে চশমা ছিল কি, তুমি বলবে না, এটা তো আসলে মনে নাই। যদি বলা হয় যে তার মুখে গোঁফদাড়ি ছিল কি, সেটাও তুমি বলতে পারলে না। তাকে সবচেয়ে পর তোমাকে জিজ্ঞেস করা হলো যে তার পরনে আসলে কী ধরনের কাপড় চোপড় ছিল। এখন সেটা শার্ট ছিল না ফতুয়া ছিল না পাঞ্জাবি ছিল, তুমি কিন্তু বলতে পারলে না। তার মানে তোমার এই দেখাটা কিন্তু আসলে অসম্পূর্ণ একটা দেখা হলো। এই অসম্পূর্ণ দেখা নিয়ে তুমি কিন্তু কখনো কোনো সাক্ষী হিসেবে দাঁড়াতে পারবে না। তোমাকে আসলে যেটা করতে হবে যে খুব ভালো করে এবং সি এবং অবজারভেশন এ দুটো শব্দের কিন্তু মানে বুঝতে হবে। সি মানে হচ্ছে কোনো কিছু দেখা, SEE, যেটা আমরা দেখে যাই, এটার মধ্যে আসলে আমাদের ভেতরে কোনো কিছু গেঁথে যায় না। আর যখন আমরা অবজারভেশন করি তখন আমরা আসলে বলতে পারি যে আসলে এই মানুষটা দেখতে কেমন ছিল, এই পাখিটার গায়ের রং কী ছিল, বা আমরা বাজারে যে গিয়েছি বাজারে কী কী ছিল, ঠিক তেমনিভাবে এই জন্য আমরা বলছি যে যখন আমরা এখন থেকে কেনাকাটা করতে যাব তখন দোকানে আমরা দেখব যে আসলে সে কি পাইকারি বিক্রি করে না খুচরা বিক্রি করে নাকি সে আমদানি রপ্তানি করে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু দোকানের নামের পরে, দোকানের ঠিকানার আগে কিন্তু আসলে এগুলি লেখা থাকে। তার মানে আমরা পাইকারি ব্যবসায় কী বলছি, যে ব্যবসায়ী বা বাণিজ্যের একটা শাখা হচ্ছে পাইকারি, এবং এই পাইকারিটা আসলে কি করে অনেক বড় পরিমাণে বা অনেক বেশি পরিমাণে, বেশি লট বলা হয়, অনেক বড় বড় লটে যখন পণ্য কিনে নিয়ে আসে উৎপাদনকারীর কাছ থেকে, তখন তাকে আমরা কি বলতে পারি, পাইকারি ব্যবসায় বলতে পারি। এরপরে আসো আমরা খুচরা বিক্রেতার কথা বলি। খুচরা ব্যবসায় হচ্ছে যে অপেক্ষাকৃত কম পরিমাণে যখন পণ্য কেনা হয়, এবং এই খুচরা বিক্রেতারা কী করে থাকে, তোমার চূড়ান্ত ভোক্তার কাছে, এই খুচরা বিক্রেতাও কিন্তু এক ধরনের ক্রেতা, সে কি করছে, সে চূড়ান্ত ভোক্তা, যারা আমরা অল্প অল্প পরিমাণে কিনে থাকছি, 5 কেজি কিনছি, 10 কেজি কিনছি, এরকম অল্প পরিমাণ যখন আমরা কেনাকাটা করছি, বা আমরা এভাবে বলতে পারি উৎপাদনকারীর কাছ থেকে বা পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অল্প পরিমাণে পণ্য ক্রয় করে নিয়ে আসে, তখন তাকে আমরা কি বলতে পারি, খুচরা ব্যবসায়ী বলতে পারি। আচ্ছা, এরপরে আসো আমরা চলে আসি আমদানি মানে কি। আমদানি সংজ্ঞা তো আমরা সবাই জানি, বলো দেখি একটু আমদানি কাকে বলে। তোমাদের এটা প্রশ্ন করা হয়েছে, আমদানি কাকে বলে বলো সবাই। কারোর সামনে বই খাতা নাই, কাগজ কলম বই খাতা নিয়ে তো পড়তে বসা উচিত। শুনতে পেয়েছ, আমদানি কাকে বলে? রেদওয়ান, ফারজানা রহমান, আমদানি কাকে বলে বলো। ছোট্ট করে কিন্তু বলা যায়। আমদানি হচ্ছে অন্য কোনো দেশ থেকে
পণ্য কিনে আনা। একদম সিম্পল ভাষায় যদি আমরা বলি বা সহজ সাধারণ ভাষায় যদি আমরা বলতে চাই, তখন আমরা এইভাবে বলতে পারি যে অন্য কোনো স্বাধীন দেশ থেকে নিজ দেশে পণ্য ক্রয় করে আনা। কেন? বিক্রি করার জন্য, চাহিদা মেটানোর জন্য। নিজ দেশে যখন অন্য কোনো দেশ থেকে পণ্য ক্রয় করে আনা হবে, তখন তাকে আমরা কী বলবো? আমদানি বলবো। আচ্ছা, এবার চলো তাহলে আমরা রপ্তানি দেখি। রপ্তানি কাকে বলে? নিজ দেশের পণ্য বা নিজ দেশের চাহিদা মিটিয়ে যখন অন্য কোনো দেশে পণ্য পাঠানো হবে বিক্রি করার জন্য, তখন তাকে কী বলা হচ্ছে? রপ্তানি বলা হচ্ছে। এবং পুনঃরপ্তানি হচ্ছে এক দেশ থেকে পণ্য কিনে এনে অন্য আরেকটা দেশে বিক্রি করা। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো যে আমরা এই রপ্তানির কথা বলছি, যে যখন আমাদের দেশে ইলিশ মাছের কথা যদি আমরা বলি, যে ইলিশ মাছ কিন্তু রপ্তানির উপর একটা নিষেধাজ্ঞা আছে, যে ইলিশ মাছ কেউ কী করতে পারবে না, যখন আমাদের দেশের চাহিদা পূরণ হবে তখনই কেবল এটা রপ্তানি করা যাবে, এর আগে এটা রপ্তানি করা যাবে না। এবং এই রপ্তানিটা যদি করতে চায়, সরকার নির্ধারিত নির্দিষ্ট পরিমাণটাও কিন্তু আসলে বেঁধে দেয়, এটা কিন্তু আনলিমিটেডভাবে করা যায় না। ঠিক তেমনিভাবে অন্য কোনো দেশ যখন আমাদের দেশে, যখন শুধু আমাদের দেশ না, আমাদের দেশ ভারত, এদের প্রত্যেক দেশে আমরা পেঁয়াজ নামে একটা সবজি আমরা অনেক বেশি খেয়ে থাকি, অনেক বেশি কনজিউম করি। তো যখন যেই দেশে এটার চাহিদা বেড়ে যায়, নিজ দেশের চাহিদা মেটানোর জন্য কিন্তু মুনাফা হবে এটা জেনেও কিন্তু নিজের দেশের মানুষের কথা মনে করে এই আমদানি বা রপ্তানি কিন্তু বন্ধ করে দেয়া হয়। এবং এজন্য আমরা বলছি, অবশ্যই এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে যে নিজ দেশের মানুষের চাহিদাটাকে পূরণ হচ্ছে, এটা এনশিওর করে তারপরে আমদানি রপ্তানি কাজটা কিন্তু করা হয়। এবং পুনঃরপ্তানি আমরা জানি যে এক দেশ থেকে পণ্য ক্রয় করে এনে অন্য দেশে পণ্য বিক্রয় করাকে আমরা পুনঃরপ্তানি বলছি। আমরা এটা একটু মুছে দিচ্ছি, আমরা একটু উদ্দীপকে যাব, ছোট ছোট কিছু উদ্দীপক দেখি আমরা, তাহলে আমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। জনাব রহিম শিল্প কারখানা থেকে একসাথে অনেক পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করেন। আমরা যদি এখন বলি, প্রশ্ন যদি করি, প্রশ্ন হচ্ছে রহিমের কাজটি কোন ধরনের অভ্যন্তরীণ বাণিজ্য? একদম স্পষ্ট করে দিয়েছে। বলো দেখি সবাই, উত্তরটা দাও দেখি প্রশ্নটার। তোমরা কি পড়া শুনতে পাচ্ছ? আমি কিন্তু তোমাদের কোনো সারা শব্দ পাচ্ছি না। সবাই কি স্ক্রিনে মানে যোগ দিয়ে অন্য জায়গায় চলে গিয়েছ? সোহানা সুলতানা, মুনতাহা ইসলাম জারা, শাহরিয়া রাজগড়, প্রশান্ত দাস, অনন্ত দাস, ফারজানা রহমান, এমডি রেদওয়ান। প্রশ্নের উত্তরটা চাই আমি। জনাব রহিম শিল্প কারখানা থেকে একসাথে অনেক পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে আনেন বা ক্রয় করেন। এখন প্রশ্ন হচ্ছে, রহিমের এই কাজটি কোন ধরনের অভ্যন্তরীণ বাণিজ্য? উত্তর কই? না পারলে জিজ্ঞেস করতে হবে, ম্যাডাম বুঝতে পারিনি, আরেকবার বলেন। আমরা কিন্তু এর আগেই বাণিজ্যের প্রকারভেদে দেখেছিলাম
যে আমরা ট্রেড বা পণ্য বিনিময়কে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যতে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে দেখেছিলাম, এটা হচ্ছে পাইকারি আর একটা হচ্ছে খুচরা। এবং আমরা সেখানে কি বলেছিলাম যে পাইকারি কাজটা হচ্ছে একসঙ্গে অনেক পণ্য কিনে নিয়ে আসা হয় এবং তারপরে সেগুলো কি করা হয়, আবার পুনরায় বিক্রি করা হয়। সেখানে ক্রেতা বা ভোক্তা দুটো পক্ষই কিন্তু থাকে। তাহলে এখানে আমরা দেখো, এখানে তাহলে আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে পাইকারি ব্যবসায়। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। জনাব করিম জাপান থেকে মোবাইল কিনে আনেন। তাহলে এই প্রশ্নটা, এটার উত্তরটা বলো দেখি কি হবে। এখানে যদি আমরা প্রশ্ন করি যে জনাব করিমের কাজটি কোন ধরনের কাজ, তখন এটা কি হবে? এটা হবে আমদানি। যদি এভাবে বলি আমরা, জনাব করিম জাপানে পোশাক বিক্রি করেন, তখন উত্তরটা কি হবে? তখন উত্তরটা হবে রপ্তানি। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কি বললাম, যখন নিজ দেশ থেকে অন্য কোনো দেশে পণ্য বিক্রি করা হবে তখন তাকে আমরা রপ্তানি বলি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জনাব করিম কি করছেন, জনাব করিম জাপানে পোশাক বিক্রি করছেন। তাহলে যদি প্রশ্ন করা হয় জনাব করিমের কাজটি কোন ধরনের কাজ, তখন এটার উত্তর হবে এই কাজটি হচ্ছে রপ্তানি। এখন দেখো আমরা পুনঃরপ্তানির একটা সংজ্ঞা যদি বা উদাহরণ যদি দেখি, রাজন চীন থেকে সুতা কিনে জার্মানি বিক্রি করেন। তাহলে দেখো আমরা কি সংজ্ঞাটা শিখেছিলাম, যে এক দেশ থেকে পণ্য ক্রয় করে এনে অন্য কোনো দেশে পণ্য বিক্রি করা। তাহলে দেখো আমরা চীন থেকে কি করেছি, পণ্য কিনেছি এবং সেটা আবার জার্মানি বিক্রি করছি। মাঝখানে রাজন কোথায় থাকছে? এই রাজন থাকছে বাংলাদেশে। এই যে বাংলাদেশি থেকে এক দেশ থেকে কিনে এনে আরেক দেশে বিক্রি করা হচ্ছে, এটাই হচ্ছে কি পুনঃরপ্তানি। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের বাণিজ্যের এই প্রকারভেদটা বোঝা হয়ে গিয়েছে। এখন আমরা দেখো আমরা আলোচনা করব হচ্ছে ব্যাংকিং নিয়ে। এই ব্যাংকিংটাকে কিন্তু আমরা আসলে কি বলতে পারি, অর্থ সংস্থান বলতে পারি, বা অর্থ যখন, কারণ আমরা জানি যে যখন কোনো একটা কাজ আমরা করব তখন কি প্রয়োজন হয়। এই যে আমরা একটু আগে কি দেখলাম, পাইকারি দেখলাম, খুচরা ব্যবসায়ী দেখলাম, আমদানি রপ্তানি দেখলাম। প্রত্যেকটা কাজের জন্য আমাদের কি প্রয়োজন? অর্থের প্রয়োজন। এই অর্থের যোগান দেয়াটাকেই আমরা কি বলতে পারছি? ব্যাংকিং বলতে পারছি। এটা যখন আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি
তখন আমরা তাকে কি বলছি, এটা ব্যাংকিং বলছি। বা যখন আমরা যে কোনো পক্ষের কাছ থেকে আমরা কি করতে পারি, এই প্রয়োজনীয় অর্থটা আমরা নিতে পারি। তবে আমাদের এই অর্থ সংক্রান্ত যে প্রতিবন্ধকতা বা বাধা দেখা দেয় বা অর্থে যে প্রয়োজনটা দেখা দেয়, এটা যখন আমাদেরকে ব্যাংক সহযোগিতা করে তখনই তাকে আমরা কি বলছি, ব্যাংকিং বলছি। এবং আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে বাণিজ্যের অর্থ সংস্থানগত বাধা বা প্রতিবন্ধকতা কে দূর করে, তখন আমাদের উত্তরটা হবে ব্যাংকিং। তার মানে আমরা কি বলছি যে যখন বাণিজ্যের আরেকটা বড় কাজ হচ্ছে, দেখো এর আগে আমরা পণ্য বিনিময় দেখেছি, এখন দেখছি পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। তার মানে হচ্ছে এই যে পণ্য বিনিময় যে কাজটা আমরা করেছি, এই কাজটাকে সহযোগিতা করার জন্য আরও বেশ কিছু কাজের প্রয়োজন। তাহলে দেখো এই যে কাজগুলো, তার কি সব জায়গায় আমরা কি দেখছি, অর্থ সংস্থান দেখছি। এই অর্থ সংস্থানটা বা অর্থের যে প্রয়োজনটা সেটা আমাদের কে মেটাচ্ছে, ব্যাংকিং। যখন প্রশ্ন করা হচ্ছে ব্যাংকিং কোন ধরনের বাধা দূর করে, তখন আমরা বলবো যে অর্থ সংক্রান্ত। আবার যদি এটা বলা হয় যে অর্থ সংস্থানের যেই প্রতিবন্ধকতা সেটা কে দূর করে, তখন উত্তর হবে ব্যাংকিং। এবার আসো বিমা। বিমা আমরা কি জানি, বিমা হচ্ছে আমরা জানি ব্যবসায় অবশ্যই ঝুঁকি থাকবে। আমরা এটাও জানি যে নো রিস্ক নো গেইন, এটা কিন্তু আমরা জানছি। এবং যখন রিস্ক না থাকবে তখন কিন্তু সেটাকে আমরা ব্যবসা বলতে পারি না। এবং আমরা ব্যবসার যেই বৈশিষ্ট্যগুলো শিখেছিলাম, দেখেছিলাম, সেখানে কিন্তু ঝুঁকি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। তাহলে আমরা এখানে দেখো যে আমরা কি বলছি, বিমা কি করছে, ঝুঁকি সংক্রান্ত যে প্রতিবন্ধকতা বা ঝুঁকি এড়াতে আমাদেরকে সাহায্য করছে। তাহলে বিমা কি, তাহলে আমরা বিমা এভাবে বলতে পারি, যখন বিমা গ্রহীতা বিমাকারীর কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদানের বিনিময়ে ক্ষতি হলে ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে থাকে। একটা শব্দ খেয়াল করবে, ক্ষতি হলে, তার মানে তুমি প্রিমিয়াম যাই দাও না কেন, যদি তোমার নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতি না হয় তখন কিন্তু বিমাকারী তোমার এই টাকাটা ফেরত দিবে না। শুধুমাত্র যখন ক্ষতি হবে তখনই কেবল তুমি ক্ষতিপূরণ পেয়ে থাকবে। এগুলো হচ্ছে সম্পত্তি বিমার ক্ষেত্রে, নৌ বিমার ক্ষেত্রে, অগ্নি বিমার ক্ষেত্রে। জীবন বিমার ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, সেটা তোমরা যখন ইন্স্যুরেন্স করবে তখন দেখবে। তাহলে আমরা কি দেখছি যে বিমা এক ধরনের কার্যাবলী যেটা বাণিজ্যকে সহযোগিতা করে। তারপর হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণ মানে হচ্ছে কি, গুদামজাতকরণ আমাদের কি করছে, সময়গত প্রতিবন্ধকতা আমাদেরকে দূর করে থাকে। গুদামজাতকরণ আমাদের যেই পণ্যগুলো আমরা ভোগ করে থাকি সেগুলো কিন্তু সব যে মাত্র তৈরি হচ্ছে আর মাত্র আমরা পেয়ে যাচ্ছি এমন কিন্তু না। এগুলো কি হচ্ছে, এক সময়ের পণ্য আমরা আরেক সময় পেয়ে থাকি। খাদ্যদ্রব্য, যখন ধরো আমরা এখন শীত চলে এসছে, আমরা সবাই এখন কি পরবো, সোয়েটার পরবো, শাল পরবো, কম্বল পরবো। এগুলো কিন্তু এখন যে তৈরি হয়েছে এমন না, এগুলো কোথায় রাখা আছে, কোথায় স্টোর করে রাখা আছে। এই যে স্টোর করে রাখাটা, এটাকে আমরা কি বলছি, গুদামজাতকরণ। একটা ঘরের মধ্যে বা একটা জায়গার মধ্যে এটাকে যত্ন করে রাখা, যেন এটা আবার পুনরায় সেল করা যায়। এবং তোমরা কিন্তু যখন বিভিন্ন সময়ের খাদ্যদ্রব্যের কথা যদি দেখো, সেখানেও কিন্তু আমরা গুদামজাতকরণ খাবার কিন্তু খেয়ে থাকি বা প্রসেস ফুড খেয়ে থাকি। তো এগুলো প্রত্যেকটাই কোথায় থাকছে, গুদামজাতকরণ। তাই গুদামজাতকরণ আমাদের কি করছে, সময়গত প্রতিবন্ধকতা দূর করে দিচ্ছে। এরপর হচ্ছে তোমার বাজারজাতকরণ। বাজারজাতকরণ মানে হচ্ছে আমার এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আমি যে বিশাল আকারে কিনে নিয়ে এসেছি, আমার কাছে যে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা কী করতে হবে, আমাকে আবার বিক্রি করতে হবে। ধরো এই যে আমরা প্রত্যেক দিনই কিন্তু টিভিতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পাই। এই বিজ্ঞাপনটা কেন, প্রচুর অর্থের তাদের অপচয় হচ্ছে, প্রচুর বিনিয়োগ তাদের করতে হচ্ছে। কেন করতে হচ্ছে, তার কারণ হচ্ছে বর্তমান যুগটাই হচ্ছে প্রতিযোগিতার যুগ। এবং তুমি যত বেশি নিজের ঢোল না নিজে বাজাবে, তোমার ঢোল কিন্তু আসলে বাজবে না। আগে এখানে কি করতে হবে, তোমার ঢোলটা তোমাকে কিন্তু আগে বাজিয়ে নিতে হবে। তাই এই বাজারজাতকরণ কি করছে, জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করে দিচ্ছে। কোন ধরনের জ্ঞান, যে এই প্রোডাক্টটার কেমন, এই প্রোডাক্টটা ভালো কি মন্দ, এই বিষয়গুলো তো কী করছে, আমাদেরকে জানিয়ে দিচ্ছে, জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করে দিচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে পরিবহন। পরিবহন আমাদের কি করে দেখো,
স্থানগত, এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের পণ্যগুলো খুব সহজে পৌঁছে দেয় এবং আমরা কিন্তু খুব সহজেই ঢাকার পণ্য গ্রামে পাচ্ছি, গ্রামের পণ্য ঢাকায় পাচ্ছি, আবার বিদেশে যে পণ্যগুলো সেই পণ্যগুলো কিন্তু আমরা আবার ভোগ করতে পারছি। তার মানে পরিবহন আমাদেরকে কি করছে, স্থানগত প্রতিবন্ধকতা দূর করে দিচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে যোগাযোগ। যোগাযোগটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা যোগাযোগ নিয়ে সেকেন্ড পেপারে একটা বড় একটা চ্যাপ্টারই পড়ব, কারণ যোগাযোগের একটা ইম্পর্টেন্স আছে বলেই কিন্তু আমাদেরকে আলাদা করে আবার যোগাযোগ পড়তে হচ্ছে। এবং এই যোগাযোগটা হতে পারে অনলাইন ভিত্তিক যোগাযোগ, এই যোগাযোগটা হতে পারে তোমার পাশাপাশি যেই শাব্দিক যোগাযোগ আছে, সব ধরনের যোগাযোগ, ঠিক আছে। তার মানে এই যোগাযোগটা কি করছে, এই যোগাযোগটা আমাদেরকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো জানানোর পাশাপাশি এবং আমরা অভ্যন্তরীণ যোগাযোগ, আন্তর্জাতিক যোগাযোগ, প্রত্যেকটা কিছুই কিন্তু আমাদের করতে কে সাহায্য করছে, এটা সাহায্য করছে এই যোগাযোগ। এই যোগাযোগে বিভিন্ন মাধ্যম কিন্তু আছে, রেডিও, টিভি হতে পারে, শাব্দিক যোগাযোগ হতে পারে, শব্দ বহির্ভূত যোগাযোগ হতে পারে, মৌখিক যোগাযোগ হতে পারে, লিখিত যোগাযোগ হতে পারে, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এবং বিভিন্ন ধরনের যোগাযোগ কিন্তু আমরা আবার দেখব। তাহলে মোটামুটি এই ছিল আমাদের যে বাণিজ্যের প্রকারভেদগুলো। আমরা আরেকবার বলে যাচ্ছি যে পণ্য বিনিময় যে সহায়ক কার্যাবলীগুলো সেগুলো কী কী: ব্যাংকিং, বিমা, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, প্রসার, পরিবহন, যোগাযোগ। তো শিক্ষার্থীরা, তোমাদের এক্সাম কিন্তু একদম নকিং অ্যাট দ্য ডোর। আমাদের পরীক্ষাটা খুব সমাগত, তোমরা চেষ্টা করবে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাটা দেওয়ার জন্য। এবং কোনো প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে আমাদের যেই ওভারফোনে তোমাদের যে নম্বরগুলো দেওয়া আছে বা তোমাদের গাইড টিচারের নামগুলো দেওয়া আছে, সেখানে তোমরা শিক্ষকদের সাথে আলোচনা করে যোগাযোগ করে নিবে। আশা রাখি যে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। খুব ছোট্ট একটা সিলেবাস আমরা পরীক্ষাটা দিয়ে শুরু করতে যাচ্ছি, যে তোমাদের আসলে অবস্থাটা কী আছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।